যেদিন তপসিয়াতে প্রথম যেদিন ওরা রাত্রিবেলা কিছু বলা নেই কোয়া নেই, নতুন গভর্নমেন্ট আসার পরে এই কর্পোরেশন তপসিয়াতে এসে রাত্রিবেলা একটা বিল্ডিং ভেঙেছিল কোনো নোটিশ ছাড়া, মানুষকে রাস্তায় বার করে দিয়ে। তার পরের দিন সেটাকে নিয়ে মামলা হয়েছিল। বিকাশ ভট্টাচার্য, অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্য কলকাতায় আমাদের মেয়র ছিলেন বামফ্রন্টের, আমাদের পার্টির নেতা, লড়াই করে স্টে অর্ডার এনেছিলেন। তার দু একদিনের মধ্যে সেই স্টে অর্ডারের কপি নিয়ে বিকেলবেলা আমরা এই তপসিয়ায় এসেছিলাম, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন। তার 2-3 দিনের মধ্যে তপসিয়াতে আরও কতগুলো বিল্ডিংয়ে এই কর্পোরেশনের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের নামেই কর্পোরেশন কিন্তু বিজেপির কথা এখন চলছে, তারা এসে এখানে ডেমোলিশনের নোটিশ দিয়ে যায়। আমাকে সেই সময় বিজেপির অনেক লোক, আইটি সেলের অনেক লোক ফেসবুকে যে বিভিন্ন মিডিয়া খবর করেছিল যে তপসিয়ায় ডেমোলিশনের আবার নোটিশ দিয়েছে, সেই মিডিয়ার এই খবরগুলোর তলায় আমাকে ট্যাগ করে করে বিজেপির অনেক লোক লিখে গেছিল যে শতরূপ ঘোষ এই যে ডেমোলিশনের নোটিশ আবার এসে গেছে তপসিয়ায়, ক্ষমতা থাকলে এবার আটকে দেখাও। তাদেরকে বলছি ক্ষমতা ছিল, আটকে দেখিয়েছি। এই যে আজকে আটকানোর কাগজ, ক্ষমতা চ্যালেঞ্জ করেছিল, বেশি ক্ষমতা দেখতে চেয়েছিল, আটকে দেখিয়েছি। ফিরদৌস শামীম এখানে আছেন, গোপা আছেন, বিকাশ দা আজকে আদালতে লড়াই করেছেন। তারা সবাই মিলে তপসিয়ার মানুষের জন্য এক পয়সা না নিয়ে বিনা পয়সায় মামলা লড়ে, বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপারা, এই এখানে আফরিন আছে তপসিয়ার মেয়ে, ও লড়াই করেছে কোর্টে, সবাই মিলে এইটা নিয়ে এসছেন। আরও 1 মাসের জন্য স্টে অর্ডার। কিন্তু কথাটা আমরা এই কারণে বলছি না যে আমরা কোনো দেশের আইনের বাইরে গিয়ে কোনো অন্যায় কাজকে আমরা সমর্থন করতে চাই। আমাদের খালি একটাই কথা, এখানে যে মানুষেরা আছেন যারা ঘরে বসে দূর থেকে এইটা ভেবে খুব আনন্দ পাচ্ছেন যে কিছু লোকের বাড়ি ভেঙে যাচ্ছে, কিছু লোক চোখের জল ফেলছে, তাদেরকে বলছি, হাত জোর করে বলছি, পারলে একবার এখানে এসে দেখে যান। এখানে যে মানুষগুলোর ওপরে এই অত্যাচার হচ্ছে তারা কি আপনার শত্রু? আপনার কি এদের ওপর রাগ ছিল? রাগ তো তৃণমূলের চোরগুলোর ওপর ছিল। তৃণমূলের চোরগুলোর ওপর রাগ আছে, সেই রাগ এই খেটে খাওয়া মানুষগুলোর ওপর দিয়ে সেই ঝালটা কেন মেটাবো আমরা? এই মানুষগুলো কি দোষ করেছে? কেউ একটা 150 স্কোয়ার ফিট 200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কোন রকমের মাথা গুঁজে আছেন। এখানে আমাদের মায়েরা বলছিলেন চটির ওই রাবার কাটার, হাওয়াই চটির ফিতে কাটার কাজ করেন, স্বামী মারা গেছেন, একা একজন মহিলা, একের পর এক ঘরে তারা ওই হাওয়াই চটির ওই ফিতে কেটে তারা ঘর চালান, সংসার চালান। আজকে তার বাড়িটা ভেঙে পড়ছে। একটা বাচ্চা মেয়ে সে এসে বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ভালো নম্বর পেয়ে পাস করেছে, পলিটিক্যাল সায়েন্সে অনার্স করতে চায়, কিন্তু সে কলেজের ফর্ম ফিল আপ করছে না। এখন কেন করছে না? তার চিন্তা আমার বাড়িটা থাকবে কি থাকবে না। বসে আছে একটা বাচ্চা মেয়ে, যখন দাঁড়িয়ে এই কথা বলে, মেয়েটা চুরি করেনি, ডাকাতি করেনি, কিচ্ছু করেনি। একটা বাচ্চা মেয়ে যখন এই কথা বলে যে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছি ভালো নম্বর পেয়ে, কিন্তু আমি কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্মটা ফিল আপ করিনি, তার কারণটা হচ্ছে আমি জানি না আমার বাড়িটা থাকবে কি থাকবে না। যদি বাড়ি ভেঙে দেওয়া হয় আমি কলেজে আর কি করে পড়াশোনা করব? বলুন, আমার নিজের কষ্ট হয় না? তখন নিজের মনে হয় না যে আমিও হেরে গেলাম? ওই একটা বাচ্চা মেয়ের মুখে এই কথাটা শোনার পরে আজ রাত্রিবেলা খেয়ে দিয়ে নিজের বাড়িতে শান্তিতে ঘুমাবো? এই আপনাদের যারা দূর থেকেও আপনারা আমাদের কথাগুলো শুনছেন এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তাদের কাছেও আমরা আবেদন করছি, তৃণমূলের চোরগুলোকে শাস্তি দিতে হবে। তৃণমূলের চোরের চুরির শাস্তি যেন খেটে খাওয়া মানুষগুলো না পায়। আমরা আবেদন করছি, এই তপসিয়াতে 4টে জায়গা, আমি এখন এখানে নাম করে বলতে পারি, এরকম একাধিক জায়গা রয়েছে যেখানে ইল্লিগাল পার্কিং চলছে সরকারি জমিতে, নেতারা টাকা খাচ্ছে। একদিন ধরে যারা মন্ত্রী ছিল, কাউন্সিলর, এখনো এমএলএ, তারা টাকা খাচ্ছে। সেই ব্যবস্থা নিলে আগে সেখানে ব্যবস্থা নিন। সরকারি জমির ওপর নেতাদের রিসোর্ট চলছে, সরকারি জমির ওপর মন্ত্রীর ফুর্তি করার জায়গা চলছে, সেইগুলোকে ভাঙুন। কিন্তু খেটে খাওয়া মানুষের বাড়ি বলা নেই কমা নেই, রাত্রিবেলা বুলডোজার পাঠিয়ে তার বাচ্চাকে বাড়ি থেকে টানতে টানতে বার করে এনে কতগুলো বাচ্চাকে ফুটপাতে বসিয়ে দিয়ে বাড়িটাকে ভেঙে দিচ্ছেন। কোনো সভ্য সমাজে এই জিনিস হতে পারে না। এই খেটে খাওয়া মানুষগুলোর কী দোষ? এই গরিব মানুষগুলোর কী দোষ? সবাই পড়াশুনো করার সুযোগ পাননি, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কোনো রকমভাবে দুটো টাকা জমিয়ে ধার দেনা করে, আজ থেকে 20 বছর আগে, 22 বছর আগে তারা বাড়ি কিনেছেন। কেউ 10 বছর আগে, 15 বছর আগে একটা বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন। তখন প্রমোটার বুঝিয়েছিল, বিল্ডার বুঝিয়েছিল, টাকা নাও, সস্তায় ফ্ল্যাট দিয়ে দিলাম। এরা জানতেন না একটা ফ্ল্যাট কিনলে কোন কাগজ দিতে হয়, কোন বিল্ডিংয়ের স্যাংশন প্ল্যান দেখতে হয়, কি দেখতে হয়। ওই যে
আমরা যখন একটা ফ্ল্যাট কিনি, আমি যদি কালকে একটা ফ্ল্যাট কিনি, আমি কি করে জানবো ফ্ল্যাটটা লিগাল না ইলিগাল? আমার জানার কোনো উপায় আছে? আমি কিভাবে জানবো? ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করবো, ব্যাংক ওরা সার্চিং করবে। ব্যাংক যদি সার্চিং করে দেখে আমার লোন অ্যাপ্রুভ করে, মানে ফ্ল্যাটটা লিগাল। আর ব্যাংক যদি দেখে যে ফ্ল্যাটটা লিগাল নয়, আমার লোন অ্যাপ্রুভ করবে না। এই খেটে খাওয়া মানুষগুলোর বেশিরভাগ মানুষের আজ থেকে 10 বছর আগে, 12 বছর আগে কারোর একটা নিজের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। এরা তো এমনি কোনোদিন ব্যাংক লোন পেতো না। এরা তো কেউ ব্যাংকের কাছে লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করে এই ফ্ল্যাটগুলো কেনেননি। ঘরে বসে কথাগুলো বলতে খুব ভালো লাগে। আমি এগুলো বলছি আমার নিজের কোনো রাজনৈতিক লাভের জন্য না। আমি এই তপসিয়ায় দাঁড়িয়ে বলছি, 2016 সালে এই বিধানসভা কেন্দ্র আমরা জিততাম, গোটা কসবায় আমরা জিতেছিলাম। শুধুমাত্র তপসিয়ায় আমরা এত ভোটে হেরেছিলাম যে খালি তপসিয়ার ভোটের জন্য 2016 সালে এই কসবায় আমরা জিতিনি। আমি আমার নিজের কোনো রাজনৈতিক লাভের জন্য এই কথাগুলো বলছি না। এখানে ভোটে জেতা হারার প্রশ্ন না এটা, কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে যে এই মানুষগুলোর চোখের জল দেখার জন্য আমরা ভোট দিয়েছিলাম। আমরা তো ভোট দিয়েছিলাম তৃণমূলের কোটি কোটি টাকার মালিক হয়েছে যারা তাদের চোখের জল দেখবো বলে। এই মানুষগুলোর চোখের জল দেখে কি আনন্দটা হচ্ছে? আমরা আদালতের কাছে অ্যাপিল করেছিলাম। আজকে বিকাশ দা, ফিরদৌস দা, শামীম দা, আমাদের গোপাল, ওরা অ্যাপিল করেছিলেন। আমরা আদালতের কাছেও কৃতজ্ঞ। তারা একটা সময় দিয়েছেন, এটাকে নিয়ে বিবেচনা করবেন। আমাদের দাবি, আমাদের আবেদন, আমাদের অনুরোধ যাই বলুন না কেন, আদালতের কাছে আপনারা ইন্টারভেন করুন। হয় কোনো ফাইন দিয়ে, পেনাল্টি দিয়ে, যে প্রমোটাররা ইলিগালি এই কাজগুলো করেছে তাদেরকে ধরে, তাদেরকে ফাইন করে, পেনাল্টি করে বিল্ডিংগুলোকে যদি রেগুলারাইজ করার কোনো সুযোগ থেকে থাকে সেটাকে করা হোক। আর অথবা তাদেরকে শাস্তি দিয়ে তাদের কাছ থেকে সেই ক্ষতিপূরণের টাকা আদায় করে এই পরিবারগুলো যেন মাথা উঁচু করে বাঁচতে পারেন, একটা মাথার উপর একটা ছাদ পান, সেই ব্যবস্থা আমাদের দেশের আদালত করুক। আজকে এত হাজার মানুষকে রাতারাতি রাস্তায় নামিয়ে আনার নাম গণতন্ত্র? যদি মানুষগুলো না বাঁচে, যদি মানুষগুলোই না বাঁচে, সংবিধান মানে কি খালি একটা বইয়ে কতগুলো পাতা? যদি মানুষগুলো না বাঁচে তাহলে সংবিধান বাঁচবে? আমরা সবার কাছে আমরা আবেদন করেছি, কোনো বেআইনি কাজ নয়, কোনো বেআইনি জমায়েত নয়, কোনো বেআইনি ঢিল ছোড়াছুরি, পাথর ছোড়াছুরি, চিৎকার করার অনেক প্রভোকেশন আসবে, অনেক উস্কানি আসবে। কোনো উস্কানি থেকেও পা দেবেন না। যা হবে আইনি পথে হবে, আইনি লড়াই হবে। আমাদের আইনের ওপর, আদালতের ওপর ভরসা আছে। আদালতের কাছে আমরা আবেদন করেছি। এই আবেদনটার মধ্যে যুক্তি আছে বলেই আদালত সময় দিয়েছে আমাদেরকে। এই লড়াই আমরা করব। এই মানুষগুলোকে আমাদেরকে বাঁচাতেই হবে আপনাদের সবার কাছে। আর যেটা বলে শুরু করেছিলাম ওটা বলেই শেষ করছি, যে সমস্ত বিজেপির লোকেরা চ্যালেঞ্জ করেছিল যে যা স্টে অর্ডার নিয়ে দেখ, স্টে অর্ডার নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আপনি নিন এটা। সেই কাউন্সিলর আমি দেখলাম টিভিতে, ফাইয়াজ খান এখানকার কাউন্সিলর, টিভিতে থেকে প্রশ্ন করা হয়েছে। সে বলছে তার আগের দিন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তথ্য দিয়ে দেখালেন যে ফাইয়াজ খানের নামে 90টা নাকি প্রপার্টি রয়েছে এই কলকাতা শহরে। 90টা একটা লোকের নামে থাকতে পারে 90টা প্রপার্টি, তারপরে তার নিজের নামে, তারপরে তার বাবার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে কি আছে সেগুলো অন্য, বউয়ের নামে সেগুলো অন্য কথা। এইবার তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, এখানকার কাউন্সিলর বলছেন, এবং সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন, এখানে প্রত্যেকের মোবাইলে আছে, প্রত্যেকে দেখেছেন, সে নিজে বলছে আমি তো 10 বছরের কাউন্সিলর, তার আগে কি হয়েছে আমি জানি না, বলছে তপসিয়ার 80% বিল্ডিং ইল্লিগাল। গভর্নমেন্টকে আমি স্বাগত জানাচ্ছি, আপনারা ভাবুন, ও 10 বছর কাউন্সিলর। 10 বছর আগে ওর কে কাউন্সিলর ছিল? 10 বছর আগে তপসিয়ার কাউন্সিলর ছিল ফাইয়াজ খানের মা রিফাত জাভেদ। 2010 থেকে 2015 সাল, 10 বছর আগে ওর মা কাউন্সিলর ছিলেন। তার আগে 15 বছর ওর বাবা জাভেদ খান কাউন্সিলর ছিলেন। জাভেদ খান 2006 সাল থেকে এখানকার এমএলএ, 15 বছর রাজ্যের মন্ত্রী ছিলেন। এই যা কিছু হয়েছে ওনাদের, খালি ওনাদের দলের না, ওদের পরিবারের হাতে হয়েছে। জাভেদ খানের হাতে হয়েছে, ফাইয়াজ খানের হাতে হয়েছে। তারপরে আমি বলছি, আজকে নিজের চামড়া বাঁচানোর জন্য, আজকে যখন মুখ্যমন্ত্রী আপনার প্রপার্টি দেখাচ্ছে 90টা প্রপার্টি, নিজের চামড়া বাঁচানোর জন্য এত বড় সর্বনাশ করলেন এই মানুষগুলো আজকে না থাকলে, এই তপসিয়ার এই মানুষগুলো না থাকলে কে চিন্তা হয় জাভেদ খানকে? এত বছর ধরে কাউন্সিলরগিরি করা, মন্ত্রীগিরি করা, এমএলএ হওয়া, লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়ানো, কোটি কোটি টাকার প্রপার্টি। এই ফাইয়াজ খানের অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে, অস্ট্রেলিয়ায় বাড়ি আছে, অস্ট্রেলিয়ার সম্পত্তি আছে, কোত্থেকে হয়েছে? এই তপসিয়াতে এই একটা 100 স্কোয়ার ফুট 150 স্কোয়ার ফুটের একটা ঘুপচি ঘরে মানুষকে বুঝে তার টাকায় অস্ট্রেলিয়ায় সম্পত্তি কিনেছে বাপ বেটা। তারপরে এই মানুষগুলোকে নিয়ে বলে দিচ্ছেন, সে নিজে আবেদন করছে, আমি গভর্নমেন্টকে স্বাগত জানাচ্ছি। শুভেন্দু অধিকারী এখানে বুলডোজার দেখাচ্ছে, যোগী আদিত্যনাথের স্টাইলে, ইউপির মডেলে এখানে বুলডোজার দেখাচ্ছে। আর এখানকার কাউন্সিলর বলছে আমি গভর্নমেন্টকে স্বাগত জানাচ্ছি, আপনারা ভাঙুন বাড়িগুলো, 80% বাড়ি ইল্লিগাল। আরে ভাই, তোর একটা বাড়ি ভাঙলে তুই আরেকটায় চলে যাবি, আরেকটা ভাঙলে আরেকটায় চলে, তোর 90টা বাড়ি আছে, এখানেই মানুষগুলোর কি আছে? এর বাড়িটা ভাঙলে কোথায় যাবে? আপনারা সবাই বুঝতে পারছেন।
বেছে বেছে সংখ্যালঘু মানুষ যেখানে থাকেন সেই জায়গাগুলোকে টার্গেট করা হয়েছিল প্রথমেই এসে। কিন্তু তাই দেখেও যারা আনন্দ করেছিলেন তারাও দেখছেন রাত পোয়াতে পারলো না, গোটা বাংলা জুড়ে হকার উচ্ছেদ শুরু হলো। হকার কিন্তু খালি মুসলমান নয়, হকার কিন্তু হিন্দুও আছে। যে একটার পর একটা উদ্বাস্তু অঞ্চলে বিজেপি আবার ভোটে জিতেছে, রাজবংশী অঞ্চলে বিজেপি আবার ভোটে জিতেছে, সেই সমস্ত উদ্বাস্তু অঞ্চলে রাজবংশী অঞ্চলে কিন্তু অবাধে হকার উচ্ছেদ চলছে। সুতরাং আমরা এটাই বারবার বলেছি, কেউ ভাগ করবে হিন্দুতে মুসলমানে, আমরা ভাগ চিনি খেটে খাওয়া আর লুটে খাওয়া। খেটে খাওয়া মানুষের উপর দিয়ে বুলডোজার চলছে, আর লুটে খাওয়া মানুষেরা পায়ের ওপর পা তুলিয়ে আনন্দ দেখছে, ফুর্তি দেখছে। আজকে কত সহজে বলে দিচ্ছে হ্যাঁ স্টেশন খালি হবে, হকার তুলুক। আরে হকার মানে যে মানুষটা যে হকারি করে খাচ্ছেন, এটা শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে, এটা চুরি করছে না, ডাকাতি করছে না, পরিশ্রম করে খাচ্ছে, তার পরিশ্রমের ভাতটা মারছেন আজকে। তারপরে আবার খালি এই যে মানুষগুলো ব্যবসা করছেন তাদের প্রশ্ন না। আজকে মনে করুন শিয়ালদা স্টেশন বলুন, হাওড়া স্টেশন, হাবড়া, বনগাঁ, আপনি কোচবিহার বলুন, পুরুলিয়া বলুন, স্টেশনে তো খালি হকাররা জিনিসপত্র বেচেন তাই নয়, সেই জিনিস কেনে কারা? সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আজকে মনে করুন আমি ডেলি প্যাসেঞ্জার, শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আমি যাতায়াত করি, আমরা চা খাই হকারের কাছ থেকে 5 টাকায়। কালকে সে হকারের স্টলটা থাকবে না মানে কি পাশে আমাকে 20 টাকা দিয়ে নেসক্যাফের মেশিন থেকে আমায় 20 টাকা চা খেতে হবে? আমার খিদে পেলে 10 টাকার ডালপুরি খাই শিয়ালদা স্টেশনে কি হাওড়া স্টেশনে, 10 টাকার ডালপুরির দোকানটাকে সেই হকারটাকে লাথি মেরে তুলে দিচ্ছ। তার মানেটা কি? আমাকে তার মানে KFC থেকে আবার 150 টাকা দিয়ে বার্গার খেতে হবে, যাতে ওই KFCর বার্গার বেচা যায় শিয়ালদা হাওড়ায়, যাতে ওই নেসক্যাফের কফি বিক্রি করা যায় হাওড়ায় শিয়ালদায়। তাই ওদের মালিকদের কাছ থেকে পয়সা খেয়ে মোদির সরকারি হকারগুলোকে তুলছে, তো তুলে বলছে এটা রেলের জমি, রেলের সম্পত্তি, এখানে অন্য কেউ বসবে কেন? মোদি সারা জীবন প্রচার করে এসছে না যে গুজরাটের ভদোদরা রেল স্টেশনে বসে নাকি মোদি ছোটবেলা চা বিক্রি করতো। তো শিয়ালদার প্ল্যাটফর্ম আর আমাদের হাওড়ার প্ল্যাটফর্ম রেলের সম্পত্তি, আর গুজরাটের ভদোদরার প্ল্যাটফর্মটা কি মোদির বাবার সম্পত্তি? মোদির নামে লিখে দিয়ে গেছিল মোদির বাবা এসে। মোদি বসে গুজরাটের স্টেশনে বসে প্ল্যাটফর্মে বসে চা বিক্রি করতে পারে, আর শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে বসে আজ বাংলার একজন হকার ভাই, হকার বোন, তিনি চা বিক্রি করতে পারেন না? তার জন্য একটা আইন, আর মোদির জন্য একটা আইন। মানুষগুলোর বাড়িতে বুলডোজার চলছে, কিন্তু যাদের মানে এই মানুষগুলো আপনি ভোট দিয়ে 15টা বছর ক্ষমতায় রেখেছিলেন, সেই দিদি বা সেই যুবরাজ আজকে তাদেরকে দেখা যাচ্ছে না। কিন্তু একটা কথা বলে যাচ্ছে, বারংবার বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, কারণ দেখুন না, শতটুকু দাঁড়াচ্ছে না, এটা আমার দাঁড়ানোর ব্যাপার না। দেখুন আপনি দেখেছেন, আমি পারতাম না এখানে এগুলোকে করতে। এখানে যদি বিকাশ দা, শামীম দা, গোপারা এই লড়াইটা না করতো, এখানে এই যে আমাদের লাডুদা আছে পাশে, আমাদের সুব্রতদা থেকে শুরু করে এই তপসিয়ার আমাদের কমরেডরা, আমাদের এখানে এরকম অনেক কমরেড আছে তপসিয়ায় গত 5 বছরে বাড়ি থেকে বেরোতে পারেনি, মার খেতে হয়েছে, বাড়িতে ঢুকে হামলা করেছে, তারপরে তারা লড়াই করে গেছে এই মানুষগুলোর জন্য। গার্গী চ্যাটার্জি আপনি দেখেছেন, গার্গী চ্যাটার্জি গতকাল কলতান সারা রাত জেগে সোদপুর স্টেশন পাহারা দিয়ে যেন হকার উচ্ছেদ না হয়। গারুলিয়া স্টেশনে গার্গী চ্যাটার্জি হকার উচ্ছেদ আটকেছে। আজকে আমাদের দীপঙ্কর দা সোনারপুর থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে, অলোকেশ দ্বারা গোটা বাংলা জুড়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করছে। এই প্রশ্নটা এখানে একা শতরূপ ঘোষের লড়াই ব্যাপার না। আমাদের এটা আমাদের পিসি ভাইপোর পার্টি নয় যে ভালো হলে সব মমতা ব্যানার্জির ক্রেডিট আর খারাপ হলে পাড়ার তৃণমূলে তাদের দোষ। আমাদের পার্টি ওইভাবে চলে না। সবাই মিলে লড়াই করছি, সবাই মিলে লড়াই করব। আমাদেরকে এই লড়াই আমাদেরকে জিততেই হবে। প্রশ্নটা এখানে কোনো একজন, দেখুন ভোট হয়ে গেছে পশ্চিমবাংলায় 3 বছরের আগে, আর কোনো ভোট নেই, এখন বড় কোনো ভোট নেই। আবার 2029 সালে লোকসভার ভোট হবে, এটা ভোটের ব্যাপার নয়। এখানে যারা দাঁড়িয়ে আছে আমাদের মধ্যে কজন 2029 বেঁচে থাকবো, কজন বেঁচে থাকবো না আমরা তাও জানি না, এটা ভোটের প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে এই অন্যায়গুলোকে চলতে দেওয়া যায় না। ভোট হয়েছে, সরকার পাল্টেছে, আমরাও চেয়েছিলাম সরকার পাল্টাক, কিন্তু সরকার পাল্টানোর মানে এই নয় যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সে চুরি করছে না, ডাকাতি করছে না, নিজের পরিশ্রম করে খাচ্ছে, তার পরিবারকে আপনি রাস্তায় বসিয়ে দেবেন, এইটা চলতে পারে না।